ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই মৌমিতা। আমি আজকে এসএলএসটি কেমিস্ট্রি পিজির 2016 এর কোয়েশ্চেনের আরো 10টা কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো চলো এগুলো স্টার্ট করছি। বলো, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট। এটার অ্যান্সার কি হবে? আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট তার মানে এখানে যে চারটে অপশন আছে তাদের মধ্যে একটা রং, বাকি তিনটে হচ্ছে কারেক্ট। তো সেই অ্যাসপেক্টে আমাদের দেখতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, সারফেস এক্সেস অফ NaCl is negative, surface excess of acetic acid is negative, surface excess of SDS is positive, surface excess of K2SO4 is বলছে নেগেটিভ। ওকে, দেখো তাহলে এখানে প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ সারফেস এক্সেস। ঠিক আছে, হোয়াট ইজ সারফেস এক্সেস? তাহলে সারফেস এক্সেসটা কি? দেখো, এটা অ্যাকচুয়ালি সারফেস এক্সেসটা হচ্ছে কোনো একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন। ঠিক আছে, কোনো একটা সাবস্টেন্সের কনসেন্ট্রেশন যেটা কি ইন্টারফেসিয়াল লেয়ারে। ঠিক আছে, ইন্টারফেসিয়াল লেয়ারে দেন যে বাল্ক পোর্শনটা আছে বাল্ক সলিউশনের, সেখানে থেকে যদি ইন্টারফেসিয়াল লেয়ারে যদি বেশি কনসেন্ট্রেশন হয় সাবস্টেন্সের, তখন আমরা সেটাকে বলবো যে এটা কি, এটাকে বলছে সারফেস এক্সেস। মানে তখন সারফেস এক্সেস পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো সারফেস এক্সেস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সারফেস এক্সেস, সারফেস এক্সেস that means concentration of the substance, concentration of the substance in the interfacial layer, in the interfacial layer compared to its concentration in the bulk solution, in the bulk solution. ওকে, দেখো তাহলে এবার এটাকে কিভাবে এক্সপ্লেন করব। দেখো ফার্স্ট আমাদের তাহলে দেখো যখন পজিটিভ হবে তখন কি হবে, এই যে দুটো কনসেপ্ট এইটা প্রথমে বুঝিয়ে দিই। যখন পজিটিভ হবে, পজিটিভ সারফেস এক্সেস পজিটিভ মিন্স কি, যখন এই যে পয়েন্টটা বললাম সাবস্টেন্সের কনসেন্ট্রেশনটা ইন্টারফেসিয়াল লেয়ারে কি হবে, বেশি হবে। ঠিক আছে, বেশি হলে সেটা কি বলবো আমরা? পজিটিভ। মানে সাবস্টেন্স ইজ মোর কনসেন্ট্রেটেড অ্যাট দ্য ইন্টারফেস দ্যান ইন দ্য বাল্ক। ঠিক আছে, ইন দ্য বাল্ক। এবারে এই যে টাইপ পজিটিভ কারা দেখায়, কোন টাইপের সাবস্টেন্স? যারা সারফেস টেনশনটাকে লোয়ারিং করে দেয়, সারফেস টেনশনটাকে কি করে? লোয়ার করে দেয়। ঠিক আছে, সেই সমস্ত সাবস্টেন্সকে, সেই সমস্ত সাবস্টেন্সের ক্ষেত্রে কি হতে পারে? পজিটিভ হতে পারে। এবার নেগেটিভ, নেগেটিভ জাস্ট এর অপোজিট, নেগেটিভ জাস্ট এর অপোজিট মানে যেখানে কি হয়, সারফেস এক্সেস হয় না, সারফেস এক্সেস যে ক্ষেত্রে হয় না। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি? নেগেটিভ। ঠিক আছে, মানে যেখানে ধরো যে তোমার সলভেন্ট মলিকুল আমরা যদি ওয়াটারই ধরে নিই, সেক্ষেত্রে কি হয় যে কোনো একটা সাবস্টেন্সের ওয়াটারের সাথে কি হচ্ছে? স্ট্রং ইন্টারাকশন হচ্ছে, স্ট্রং ইন্টারাকশন। তো সেক্ষেত্রে কি হয়, সারফেস এক্সেস হয় না, কনসেন্ট্রেশনটা বেশি হয় কোথায়? বাল্কে, বাল্ক সলিউশনে। সেক্ষেত্রে কি হয়? নেগেটিভ হবে। তো আসি এবার আমাদের এক্সাম্পলে কি কি দেওয়া আছে। দেখো, সারফেস এক্সেস অফ NaCl ইজ নেগেটিভ। দেখো NaCl কি? এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট। এটা তাহলে কি করবে? ওয়াটারের সাথে স্ট্রং বন্ড, ওয়াটারের যে আয়নগুলো তার সাথে কি করবে? একটা তোমার স্ট্রং ইন্টারাকশন ফর্ম করবে। এবং কি হয় তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে? যে এটা সারফেস টেনশনটাকে লোয়ার করছে না, এবং ইন্টারফেসিয়াল লেয়ারে এখানে কি হচ্ছে? NaCl এর কনসেন্ট্রেশন কম। তো সেক্ষেত্রে এটা কি? সারফেস এক্সেস নেগেটিভই হবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট, এটা কারেক্ট স্টেটমেন্ট। এরপর বলছে সারফেস এক্সেস অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ নেগেটিভ। দেখো সারফেস এক্সেস অফ অ্যাসিটিক অ্যাসিড কি করে? অ্যাসিটিক অ্যাসিড সারফেস টেনশনটাকে লোয়ার করে দেয়।
ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিড lower the surface tension, lower the surface tension as surface tension as it it act as কি হিসেবে ওয়ার্ক করে? এটা সারফেক্ট্যান্ট হিসেবে ওয়ার্ক করে। ওকে, ইট অ্যাক্টস অ্যাজ সারফেক্ট্যান্ট। ওকে, অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখো নেক্সট হচ্ছে এইচডিএস। এইচডিএস তার মানে এই যে দেখো এটা লোয়ার করছে সারফেস টেনশন, তার মানে কি এটা পজিটিভ হওয়ার কথা, সারফেস এক্সেস হওয়ার কথা, পজিটিভ হওয়ার কথা, বাট এখানে নেগেটিভ আছে, তার মানে এই স্টেটমেন্টটা রং, তার মানে এটাই অ্যান্সার হবে। এবার যদি আছে এইচডিএস, এইচডিএস কি? সারফেস এক্সেস ইজ পজিটিভ। দেখো এইচডিএস, এইচডিএস ডেফিনেটলি এটা কি একটা সারফেক্ট্যান্ট, সারফেক্ট্যান্ট, তাহলে এটা কি করবে? সারফেস টেনশনটাকে লোয়ার করবে এবং এটা কি হবে? পজিটিভ হবে, তার মানে এই স্টেটমেন্টটা ট্রু। আবার সারফেস এক্সেস অফ K2SO4 দেওয়া আছে যেটা কি নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও ট্রু হবে কারণ এটাও তো ইলেকট্রোলাইট, তাই না? এটাও ইলেকট্রোলাইট। দেখো তাহলে এটাও ট্রু হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। কারণ আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছে আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট, আইডেন্টিফাই দ্য রং স্টেটমেন্ট আমাদের করতে বলেছে, রং স্টেটমেন্টের আইডেন্টিফিকেশন। তো চলো নেক্সট কোয়েশ্চেন, চলো একটা থার্মোডাইনামিক্স এর কোয়েশ্চেন আছে, চলো ভালো করে পড়ে দেখো কি বলছে। দ্য কার্নট সাইকেল ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ, দেখো the Carnot cycle is represented by an x versus y plot. It will be a rectangle if x and y are, আচ্ছা এখানে প্লটের যে শেপটা সেটা কিরকম হবে সেটাই অ্যাকচুয়ালি এখানে জানতে চেয়েছে। প্লটের শেপটা বলছে x ভার্সাস y প্লট করলে প্লটের শেপটা বলছে যে রেক্ট্যাঙ্গেল হবে, মানে দেখো এইরকম একটা শেপ হবে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল। এটা হয়তো আমার পারফেক্টলি রেক্ট্যাঙ্গেল হয়নি, এটা কি বলছে দেখো রেক্ট্যাঙ্গেল শেপ হবে, ঠিক আছে। দেখো এরকম একটা বলছে রেক্ট্যাঙ্গেল শেপ হবে, ঠিক আছে। এবারে এই রেক্ট্যাঙ্গেল শেপটা কখন হবে? দেখো এখানে কি আছে, টি ভার্সাস ভি, টি ভার্সাস পি, টি ভার্সাস এস, ভি ভার্সাস পি, এতগুলো অপশন আছে। তো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে টি ভার্সাস এস। দেখো এবার এটা কেন নিচ্ছি সেটা আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো যে কোনো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, যে কোনো রিভার্সিবল প্রসেস এর ক্ষেত্রে কি হবে, এনট্রপির যে এক্সপ্রেশন ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি ইকুয়াল টু হবে এন আর এল এন ভি টু বাই ভি ওয়ান প্লাস সিপি এল এন টি টু বাই টি ওয়ান। ওকে, এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন রিভার্সিবল প্রসেসের ডেল এস এ। এবারে দেখো যখন সাইকেল একটা এরকম রেক্ট্যাঙ্গেল সাইকেল হয় তার মানে এখানে কি হয়, ডেফিনেটলি একটা 4 স্টেপ প্রসেস হয়, 4 স্টেপ প্রসেস। এবং দুটো আমরা দেখতে পাচ্ছি কি প্যারালাল উইথ এক্স অ্যাক্সিস আর দুটো দেখতে পাচ্ছি প্যারালাল উইথ ওয়াই অ্যাক্সিস। মানে এই যে স্টেপ গুলো হচ্ছে তার মধ্যে দুটো স্টেপে কি থাকবে, ওয়াই এর অ্যামাউন্ট ফিক্স থাকবে আর দুটো স্টেপে এক্স এর অ্যামাউন্ট ফিক্স থাকবে। তার কারণ দেখো ওয়াই অ্যাক্সিস এর সাথে প্যারালাল দুটো লাইন আছে, ঠিক আছে। তাহলে এই সাইকেলটাকে আমরা কি করতে পারি, 4টা স্টেপে কিভাবে সাজাতে পারবো? দেখো ফার্স্ট স্টেপ আমরা বলতে পারি আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমি সাইডে জায়গাটা ফাঁকা রেখেছি তার কারণ এখানে ড্র করব। দেখো আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন,
এবার এটা যদি টি এস ভার্সাস টি কার্ভ একটা করি, দেখো তাহলে যখন আইসোথার্মাল হচ্ছে তখন কি হবে, টেম্পারেচার আইসোথার্মাল মানে টি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আইসোথার্মাল মিনস টি কনস্ট্যান্ট, রিভার্সিবল এক্সপানশন। এবার দেখো এক্সপানশন মানে কি, এখানে ভলিউম ইনক্রিজ হবে, ভলিউম ইনক্রিজ হবে, ঠিক আছে। ভলিউম ইনক্রিজ হওয়া মানে এনট্রপি চেঞ্জ কি হবে, পজিটিভ। মানে এই যে স্টেপটাতে এখানে ডেল এস ইকুয়াল টু পজিটিভ হবে, মানে এস ইনক্রিজ করবে, এনট্রপি ইনক্রিজ করবে। তাহলে দেখো আইসোথার্মাল মানে, অথচ এনট্রপি ইনক্রিজ করছে মানে আমরা এরম একটা কার্ভ পাবো, ঠিক আছে। ডেফিনেটলি এটা স্ট্রেট লাইন হবে, এখানে আমি ড্র করতে পারছি না তাই হচ্ছে না, ঠিক আছে। দেখো তাহলে এটা একটা লাইন পাচ্ছি। তাহলে সেকেন্ড স্টেপ, এবারে আসছি সেকেন্ড স্টেপে। দেখো সেকেন্ড স্টেপ, দেখো সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যাডিয়াবাটিক রিভার্সিবল এক্সপানশন, অ্যাডিয়াবাটিক রিভার্সিবল এক্সপানশন, অ্যাডিয়াবাটিক রিভার্সিবল এক্সপানশন। দেখো এই স্টেপটাতে তাহলে কি হবে, অ্যাডিয়াবাটিক মানে কি, অ্যাডিয়াবাটিক মানে এখানে কিউ জিরো, কিউ জিরো মানে ডেল এস এন্ট্রপি চেঞ্জ জিরো হবে, জিরো, কারণ কি জানি ডেল এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি, ওকে, কিউ রিভার্সিবল বাই টি। তাহলে দেখো ডেল এস ইকুয়াল টু এখানে জিরো হচ্ছে মানে এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না। অ্যাডিয়াবাটিক মানে বাইরে থেকে কোনো তাপ আসছে না, মানে ইন্টারনাল এনার্জি খরচা হবে, সেই কারণে টেম্পারেচারের চেঞ্জ হবে, টেম্পারেচারের চেঞ্জ হবে, ঠিক আছে। কিউ এখানে কি কনস্ট্যান্ট থাকছে এবং এখানে টি কি করবে, ডিক্রিজ করবে, টি ডিক্রিজ করবে। তাহলে এখান থেকে এরকম একটা কার্ভ পাবো, ঠিক আছে, এরকম একটা কার্ভ এখানে পাবো। দেখো এবার নেক্সট হচ্ছে স্টেপ আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন, আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। দেখো তাহলে এক্ষেত্রে কি হবে, আইসোথার্মাল মানে টেম্পারেচার ডেফিনেটলি এখানে ফিক্স থাকবে, ঠিক আছে, টেম্পারেচার তোমার ফিক্স থাকছে, কম্প্রেশন হচ্ছে মানে কি ভলিউম ডিক্রিজ করছে, ভলিউম ডিক্রিজ করছে, এক্ষেত্রে এনট্রপি যে চেঞ্জ সেটা নেগেটিভ হবে, ডেল এস ইকুয়াল টু নেগেটিভ, ভলিউম ডিক্রিজ করা মানে কি র্যান্ডামনেস কমছে, ডেল এস এখানে নেগেটিভ হবে, তাহলে এইরকম একটা কার্ভ পাবো, ওকে, ডেল এস কমছে, দেখো এরকম একটা কার্ভ পাবো। এবার তাহলে ফোর্থ স্টেপে চলে আসি, ফোর্থ স্টেপ হচ্ছে অ্যাডিয়াবাটিক, প্রথম দুটো স্টেপ এক্সপানশন, তারপর হচ্ছে কম্প্রেশন, অ্যাডিয়াবাটিক রিভার্সিবল, অ্যাডিয়াবাটিক রিভার্সিবল কম্প্রেশন, কম্প্রেশন, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, অ্যাডিয়াবাটিক রিভার্সিবল কম্প্রেশনে, অ্যাডিয়াবাটিক মানে কিউ কনস্ট্যান্ট, ঠিক আছে, কিউ কনস্ট্যান্ট, এনট্রপি চেঞ্জ কি হবে, জিরো হবে, এনট্রপি চেঞ্জ জিরো হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, টেম্পারেচার কি হচ্ছে এখানে, তোমার টেম্পারেচারের সাথে আমরা প্যারালাল লাইন পাচ্ছি, ঠিক আছে, কি কিউ কনস্ট্যান্ট। তাহলে এখানে কি করছে, এই যে এইখানে যেটা হচ্ছে, এই যে স্টেপটা এটা হচ্ছে ফোর্থ স্টেপ, এখানে টেম্পারেচার ইনক্রিজ করছে, আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এখানে কি করছে, এখানে টেম্পারেচারটা ডিক্রিজ করছে, ঠিক আছে। চলো তাহলে দেখো কোনটা আমাদের অ্যান্সার হবে, টিএস আমি প্রথমেই দাগ দিয়ে দিয়েছিলাম। এবার নেক্সট দেখো, a certain crystal has A not equal to B not equal to C and alpha equal to B equal to gamma equal to 90 ডিগ্রি। এখানে আমি দেখো কতগুলো ক্রিস্টাল স্ট্রাকচার দিয়েছি, তাদের প্রপার্টি দেওয়া আছে। তো আমাদের যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে সেটা দেখো অর্থরম্বিকের সাথে ম্যাচ করছে, অর্থরম্বিকের সাথে ম্যাচ করছে, বাকিগুলোও দেখো দেওয়া আছে কার ক্ষেত্রে কি হয়, রম্বোহেড্রালে A equal to B equal to C অ্যান্ড তার সাথে দেখো অ্যাঙ্গেল গুলো সব আছে কি নট ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, মনোক্লিনিক ট্রাইক্লিনিক সব দেওয়া আছে, এখান থেকে দেখে এগুলো নোট করে নেবে যে এখানে কি হবে। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 1 মোল
of an ideal gas undergoes adiabatic reversible expansion from V1 to V2, the change in entropy is, দেখো এখানে একটু আগে আমি এখানে এন্ট্রপি লিখেছিলাম ফর্মুলাটা, এন্ট্রপির এখানে ফর্মুলাটা আমি লিখেছিলাম, ঠিক আছে? তো এখানে যেটা বলছে adiabatic reversible expansion from V1 to V2, V1 to V2, ওকে? এবার এখানে দেখো আমাদের অন্য কিছু ভাবতেই হবে না, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার adiabatic বলেছে মানে dq equal to 0, ঠিক আছে? dq equal to 0, q equal to 0 মানে কি হবে? del s equal to 0 হবে, চেঞ্জ ইন এন্ট্রপি তাহলে ডেফিনেটলি হয়ে যাচ্ছে 0। ভীষণই সোজা কোশ্চেন। তারপরেরটা দেখো, মিন স্কোয়ার স্পিড অফ এ গ্যাস মলিকুল at absolute temperature T is proportional to, এখানে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? মিন স্কোয়ার স্পিড এর ফর্মুলাটা কি? CRMS, রুট মিন স্কোয়ার স্পিড, এটার ফর্মুলাটা হচ্ছে √3 RT বাই এম। তাহলে দেখতেই পাচ্ছ প্রপোর্শনাল টু 3R বাই এম যখন কনস্ট্যান্ট হবে, প্রপোর্শনাল টু আমরা এটা কনস্ট্যান্ট মানে প্রপোর্শনাল টু √t, ঠিক আছে? আমি আরো কয়েকটা বলে দিচ্ছি তোমার প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? অ্যাভারেজ স্পিড দেখো, যদি অ্যাভারেজ স্পিড দিত এর ফর্মুলাটা কি? এটাও প্রপোর্শনাল টু √t হতো, √8 RT বাই এম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে? PS ইকুয়াল টু √2RT বাই এম, ঠিক আছে? এগুলো হচ্ছে সব বিভিন্ন স্পিড গুলো। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, 5টা কোয়েশ্চেন হয়ে গেছে, আরো 5টা কোয়েশ্চেন আমি করাচ্ছি। তার আগে আমি তোমাদের বলে দিই আমাদের একটা নতুন প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, ঠিক আছে? একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে, এটাতে তোমরা 40+ টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস পাবে পুরো সিলেবাস কভার করে, ঠিক আছে? যা আছে এসএলএসটি কেমিস্ট্রিতে 11-12 এর যা সিলেবাস আছে পুরোটা কভার করে তোমরা প্র্যাকটিস ক্লাস পাবে। 9-10 তো কভার হচ্ছেই, 9-10 তো কভার হচ্ছেই, তার সাথে সাজেস্টিভ ডিসকাশন অবশ্যই করা হবে যে কোথায় থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? সাজেস্টিভ ডিসকাশন করা হবে এবং এখানে তোমরা ফুল মক টেস্ট পাবে সেপ্টেম্বরে পাবে, ঠিক আছে? এখানে যে প্র্যাকটিস ক্লাস করা হচ্ছে এখানে পুরো থিওরি খুব ভালোভাবে ডিসকাস করে করা হয় এবং এভরি ক্লাস 1.5 ঘন্টার চেয়েও বেশি টাইমিং নিয়ে করানো হচ্ছে, ঠিক আছে? এক একটা ক্লাস 1.5 আওয়ারেরও বেশি, 1.5 আওয়ারেরও বেশি এক একটা ক্লাস, ওকে? আর আরেকটা সুবিধা যেটা এখানে, তোমাদের যা কিছু সমস্যা হবে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে, ওকে? তো তোমরা চাইলে একদম লাস্ট এই মানে সাজেস্টিভ একটা ব্যাচে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করতে পারো, এতে কিন্তু তোমাদের অনেক বেনিফিট হবে। এখন আমি যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো যে করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের এইরকম টাইপের কোয়েশ্চেন অ্যান্সার বা এর চেয়ে আরেকটু হার্ড লেভেলের কোয়েশ্চেনও করানো হচ্ছে, যেগুলো হচ্ছে মানে তোমাদের এই এক্সামের জন্য ক্যাপসুল হিসেবে পুরো কাজ করবে, ঠিক আছে? আর এই কোর্সটার প্রাইস মাত্র 799, মাত্র 799, ওয়ান টাইম পেমেন্ট, এবং এটা 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে, 1 ইয়ার ভ্যালিডিটি, ওকে? 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে। আর যারা শুধু মক টেস্ট দিতে চাইছো তারা মক টেস্টের কোর্সে জয়েন করতে পারো, এটা অনলি 400 রুপিস, ওয়ান টাইম পেমেন্ট, এটারও 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে, 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে? মাত্র ওয়ান টাইম পেমেন্ট এটা। এখানে দেখো এই যে যেটা টপিক ওয়াইজ যে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একদম এসএলএসটি পর্যন্ত তোমাদের চলবে, 13 সেপ্টেম্বর পর্যন্ত এই প্র্যাকটিস ক্লাসটা চলবে, ঠিক আছে? চলো নেক্সট আমাদের আরেকটা থিওরির যেটা চলছে, থিওরি প্লাস প্র্যাকটিস প্লাস মক, সব এতে ইনক্লুডেড, থিওরি ক্লাস প্লাস প্র্যাকটিস প্লাস মক টেস্ট, এভরিথিং ইনক্লুডেড, ঠিক আছে? এটার কোর্স ফিস মাত্র 1460, মাত্র 1460। এখানে উইকলি 7 ডেজ ক্লাস হচ্ছে, উইকলি 7 ডেজ এখানে ক্লাস হচ্ছে
এবং একদম ডিটেলসে টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি এখানে কিন্তু ধীরে একদম বেসিক থেকে ডিসকাস করা হচ্ছে, তার সাথে তোমরা পিডিএফ নোট পাচ্ছ, থিওরি প্লাস পিডিএফ নোট, ওকে, এবং প্র্যাকটিস ক্লাস এভরিথিং। তো এই মুহূর্তে লাস্ট মোমেন্টে যাদের মনে হচ্ছে যে না থিওরি একটুখানি কোনো কোনো টপিকে দেখলে ভালো হতো, তারা কিন্তু অবশ্যই এই ক্যাটালিস্ট কোর্সটাতে জয়েন করতে পারো। কোর্স ফিস খুবই কম, যেরকম কোয়ালিটির ক্লাস দেওয়া হচ্ছে তার তুলনায় কোর্স ফিস খুবই সামান্য মাত্র, ওকে। আর এটাও তোমার 2 ইয়ার্স ভ্যালিডিটি, দেখতেই পাচ্ছ 2 ইয়ার্স এটার ভ্যালিডিটি থাকছে, ঠিক আছে। তো এরকম যদি কেউ থাকো যে নেক্সট আরো অনেক এসএলএসটির এক্সাম দেবে কেমিস্ট্রির ওপরে টিচার রিক্রুটমেন্টে, তারাও এটাতে জয়েন করতে পারো, শুধুমাত্র ডব্লিউবিএসএলএসটি নয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, the efficiency of a Carnot engine operating between 90°C and 30°C is। তো এখানে আমাদের এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে। এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু আমরা জানি, এটা ইকুয়াল টু 1 মাইনাস T1/T2, ওকে। তো এখানে দেখো T1 কত দেওয়া আছে, 30°C, মানে এর সাথে প্লাস 273 করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 303, আর 90°C এর সাথে প্লাস 273 করলে আমরা কেলভিনে পেয়ে যাব এটা তোমার 363 কেলভিন, তাই তো? হ্যাঁ, 363 কেলভিন। এবারে এই ভ্যালুগুলো পুট করলে আমরা দেখো এফিসিয়েন্সি পেয়ে যাব। এফিসিয়েন্সি তাহলে এটা ইকুয়াল টু পাবো 1 মাইনাস 303/363, ঠিক আছে, ওকে। এবার এটার আমাদের পার্সেন্টেজে ক্যালকুলেশন করতে হবে। এটা দেখো আমরা ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার পাবো 0.165, পার্সেন্টেজে করলে 16.5%, ঠিক আছে। এটা হচ্ছে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি। তোমরা যদি এই থিওরি গুলো পড়তে চাও একদম ডিটেলসে, তোমরা ক্যাটালিস্ট কোর্সে জয়েন করো, একদম এভরিডে ক্লাস হচ্ছে এবং একদম ডিটেলসে সমস্ত থিওরি কিন্তু ওখানে আলোচনা করা হচ্ছে। তারপর দেখো নেক্সট, দ্য ফর্মাল চার্জ অফ নাইট্রোজেন ইন NH4+ ইজ। ফর্মাল চার্জ এখানে কত হবে? দেখো ফর্মাল চার্জ কত হবে NH4+? চলো NH4+, দেখো NH4+, তাহলে এখানে ফর্মাল চার্জটা কিভাবে ক্যালকুলেশন করব? দেখো ফর্মাল চার্জ নাম্বার অফ valence cell electron, number of valence cell electron minus number of covalent bond, number of covalent bond minus, এটা মাইনাস হবে, ঠিক আছে, minus 2 into number of lone pair, নাম্বার অফ লোন পেয়ার, ঠিক আছে। তোমরা যদি ফর্মাল চার্জের উপরে থিওরি চাও, তারা একটু ইউটিউবে একটা আমি ফর্মাল চার্জের উপরে আগে একটা আপলোড করেছিলাম, ওটা দেখে নিতে পারো টপিকটা। আচ্ছা, তাহলে এখানে দেখো ফর্মাল চার্জ কত পাচ্ছি, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কত 5, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড 4, মাইনাস 2 ইন্টু এখানে যেহেতু NH4+, তার মানে এখানে কি, এখানে নো লোন পেয়ার, কারণ ওই লোন পেয়ারটাই তো হাইড্রোজেনকে ডোনেট করেছে, তাই না? ওই লোন পেয়ারটাই কিন্তু হাইড্রোজেনকে ডোনেট করেছে, তাহলে 2 ইন্টু 0 হবে, তাহলে ফর্মাল চার্জটা হবে +1। দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে 1। চলো নেক্সট কোয়েশ্চেন। Choose the correct statement. Allyl cation is more stable than vinyl cation. Vinyl cation is more stable than anyl cation, both none. দেখো তাহলে কি হবে এখানে, অ্যালাইল ক্যাটায়ন, অ্যালাইল ক্যাটায়ন মানে এটা কি বলছে, এইটা দেখো ডাবল বন্ড, এখানে কি আছে পজিটিভ চার্জ, এটা কি বলছে স্টেবিলাইজ হবে। অ্যালাইল ক্যাটায়নটা এটা কি স্টেবিলাইজ হবে সেটা, আর একটা ভিনাইল ক্যাটায়ন দিয়েছে যেটা হচ্ছে এখানে পজিটিভ চার্জ একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভিনাইল ক্যাটায়ন। তো এখানে যেটা হয় দেখো, এই যে অ্যালাইল ক্যাটায়নটা এখানে দেখো, এখানে দুটো, এখানে আমরা কি পাবো অ্যালাইল ক্যাটায়নের ক্ষেত্রে, এখানে আমরা রেজোনেন্স স্ট্রাকচার দুটো ড্র করতে পারবো, রেজোনেন্স স্ট্রাকচার দুটো ড্র করতে পারবো, ঠিক আছে। এখানে কি রেজোনেন্স স্ট্রাকচারটা দুটো ডিজেনারেট রেজোনেন্স, আমরা বলছি অ্যালাইল ক্যাটায়নের এখানে আমরা দুটো ডিজেনারেট
রেজোনেন্স স্ট্রাকচার পাচ্ছি এইরকম, ঠিক আছে। তো সেই কারণে অ্যালাইল ক্যাটনটা কি হয়, মোর স্টেবল হয় দেন ভিনাইল ক্যাটন। তো ভিনাইল ক্যাটনে ওইভাবে এখানে কোনো রকম রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করতে পারি না, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ নিউক্লিওফাইল অ্যান্ড অ্যান ইলেকট্রোফাইল? Which of the following can act as both nucleophile and electrophile? দেখো কি হবে অ্যান্সার, CH3 প্লাস। দেখো নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াস লাভিং, নিউক্লিয়াস লাভিং। নিউক্লিয়াস লাভিং হওয়ার জন্য কি হতে হবে, নেগেটিভ চার্জ হতে হবে, তাই না। নিউক্লিয়াসকে তো তখনই অ্যাট্রাক্ট করবে যখন কি হবে, গ্রুপটা নেগেটিভলি চার্জ হবে। আর ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন লাভিং, ইলেকট্রন লাভিং, ঠিক আছে। ইলেকট্রন লাভিং মানে এটা কি হবে, পজিটিভ হবে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল ক্যাটায়ন আর নাইট্রোনিয়াম ক্যাটায়ন এরা কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এরা দুজন ক্যাটায়ন, এরা কি মিথাইল ক্যাটায়ন অ্যান্ড নাইট্রোনিয়াম ক্যাটায়ন, এই দুটো আমরা দেখতে পাচ্ছি কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে এরা কি হয়ে যাবে, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, ওকে। পিএইচও এখানে কি আছে, মাইনাস, এটা কি আছে, এটা হচ্ছে ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ। তাহলে এখানে আমরা বলতে পারি এটা কি, এটা নিউক্লিওফাইল হবে, নিউক্লিয়াস লাভিং, নিউক্লিওফাইল, ওকে। এবার পড়ে রইল CH3CN, এটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হবে। এটা কি করবে, নিউক্লিওফাইল অ্যান্ড ইলেকট্রোফাইল দুটো হিসেবেই ওয়ার্ক করবে। কেন, দেখো CH3CN এখানে কি হচ্ছে, CH3CN, CH3CN, CH3CN এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে CN এর কার্বনটা, ঠিক আছে, CN এর যে কার্বনটা এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ঠিক আছে। আবার নাইট্রোজেনটা কি, নাইট্রোজেনের এখানে লোন পেয়ার থাকে বলে এটা কি, ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ। তাহলে এটা কি করবে, নাইট্রোজেনটা এটা অ্যাকচুয়ালি নিউক্লিওফাইল হিসেবে ওয়ার্ক করবে, ঠিক আছে, নিউক্লিওফাইল হিসেবে এটা ওয়ার্ক করবে। আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলে এটা কি হিসেবে কাজ করবে, এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট বলে এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে, মানে ইলেকট্রন লাভিং। কারণ অপোজিট, যে কোনো অপোজিট জিনিসকে কি করে, অ্যাট্রাক্ট করে, ইলেকট্রন লাভিং, ওকে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে CH3CN, ঠিক আছে। বোঝা গেছে তো, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। এরপর বলেছে দেখো কারেক্ট অর্ডার অফ বেসিসিটি ইন CCl4 মিডিয়াম। দেখো তাহলে এই যে কোয়েশ্চেনটা আছে এগুলোর আমরা সলভ করব কিরকম ভাবে। এখানে যেহেতু অ্যাকোয়াস বলেনি, CCl4 মিডিয়াম, ঠিক আছে, তার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক লো হবে। তো সেক্ষেত্রে বেসিসিটির কারেক্ট অর্ডার আমরা কিভাবে ক্যালকুলেশন করব, দেখো যার ইলেকট্রন ডোনেটিং পাওয়ার বেশি হবে, ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, ইলেকট্রন ডোনেটিং পাওয়ার যার বেশি হবে, ঠিক আছে, ইলেকট্রন ডোনেটিং পাওয়ার যার হাই, তার বেসিসিটি কি হবে, হাই হবে। এটাই আমরা জানি, বেসিসিটি হাই। এবার দেখো Me3N এখানে কি আছে, এখানে প্রত্যেকটাতেই নাইট্রোজেন আছে, তো প্রত্যেকটাতেই কি হবে, লোন পেয়ার অ্যাভেলেবেল থাকবে, নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাভেলেবেল থাকবে। এবার যে ক্ষেত্রে তিনটে মিথাইল গ্রুপ আছে, এই তিনটে মিথাইল গ্রুপ কি করবে, এদের এর সাথে কি আছে, কোনো হাইড্রোজেন নেই, ঠিক আছে, এর সাথে কোনো হাইড্রোজেন নেই। আর একটা আমি ড্র করছি তাহলে বুঝতে পারবে। দেখো নাইট্রোজেন এইচ, দুটো মিথাইল এখানে আছে, এখানে নাইট্রোজেনের কি আছে, লোন পেয়ার আছে। এবার এই লোন পেয়ারটাই কি করে, ডোনেট করে, ডোনেট করে। এবারে যে ক্ষেত্রে ট্রাইমিথাইল অ্যামাইন আছে, কি করবে, এর যে তিনটে মিথাইল গ্রুপ, এর কি আছে, প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। তো সেই কারণে এর কি থাকবে, ইলেকট্রন রিলিজিং এফেক্ট একটা থাকবে। তো সেই কারণে অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার, এই যে লোন পেয়ারটা, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার কি করবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে,
ঠিক আছে? তো সেইটাই চলতে থাকবে। এরপরে কি হবে, এটা হবে অর্ডার যদি আমরা সাজাই, যার ক্ষেত্রে মিথাইল গ্রুপের পরিমাণ বেশি, এর ক্ষেত্রে 3টে, তার মানে এর তোমার লোন পেয়ার অ্যাবিলিটি বেশি হবে, তারপরেরটাতে 2টো আছে, তারপরটাতে একটা, তারপরেরটাতে নেই। তাহলে বেসিসিটি অর্ডার কার সবচেয়ে বেশি হবে, অর্ডারে সাজালে আমরা এই অপশন এ এই অর্ডারটা পাবো। ওকে, তো চলো আজকে এটাই ছিল। নেক্সট দিন আমি 20টা কোয়েশ্চেন একসাথে করাবো। কোনো কোয়েশ্চেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে জানিও। ওকে, চলো।